মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 অগাস্টের মতো জবাব হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। যশোরে জিয়াউর রহমানের স্মৃতিবাহী খালের পুনঃখনন উদ্বোধন। দেশে কমছে জ্বালানি তেলের ভোগান্তি, বাড়ছে সরবরাহ। আগামী সপ্তাহে বিদ্যুতের লোডশেডিং অর্ধেকে কমে যাবে, আশ্বাস মন্ত্রীর। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জোরালোভাবে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা পুতিনের। তেহরান চাইলে আলোচনার জন্য যোগাযোগে রাজি ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে 5 অগাস্টের মতো জবাব দেবে জনগণ। তিনি অভিযোগ করেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে কোনো রাজনৈতিক দল। উন্নয়নের স্বার্থে জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন কেজেড সোহেল, সাথে ছিলেন যশোর প্রতিনিধি রাজেক জাহাঙ্গীর। বাবার কাটা খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1976 সালের 1 নভেম্বর যশোর জেলার শার্শা উপজেলার উলসি থেকেই খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন জিয়াউর রহমান। এবার সেই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন তারেক রহমান। উলসি থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা জিয়া খাল নামেও পরিচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 4 কিলোমিটার খাল পুনর্খননের মাধ্যমে 1400 টন বেশি খাদ্যশস্য উৎপাদন হবে, 72,000 মানুষের উপকার হবে, 3,000 বৃক্ষরোপণ করা হবে। সবাই মিলে চেষ্টা করলে ভালো থাকা সম্ভব হবে বলেও জানান প্রধানমন্ত্রী। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আজকে লাগাতে হবে। তাহলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের চোখের সামনে দিয়ে গত 50 বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাদের চোখের সামনে দিয়ে পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা 1971 সালে আমাদের থেকেও খারাপ ছিল। আজ 50 বছরে তারা কোথায় চলে গিয়েছে? তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো, এই দেশের মানুষ পারবে। সরকার প্রধান বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে কোনো রাজনৈতিক দল। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আজকে যদি আমাদের শপথে, আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দিবে। শার্শায় উলসি খাল পুনর্খনন কাজ উদ্বোধনের পর হরিণাবিলে 500 শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে দেশের প্রাচীনতম যশোর পাবলিক লাইব্রেরি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিকেলে ঈদগাহ মাঠের জনসভায় আসেন সরকার প্রধান। তারেক রহমান জানান, সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হবে। মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু ও উপবৃত্তি দেয়া হবে। স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড ও এলপিজি কার্ড দেয়া হবে মা বোনদের। এরই মধ্যে কৃষকদের কার্ড দেয়া হচ্ছে। কলকারখানা চালু করা হবে। ইমাম সহ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের ভাতা দেয়া শুরু হয়েছে। আমরা যেটি সিদ্ধান্ত তাদের জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, টিকিট বিক্রি করতে চায় না বিএনপি, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য। বাংলাদেশের মানুষ বিএনপিকে 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে। যে প্রতিশ্রুতি বিএনপি জনগণের কাছে দিয়েছে, সেই প্রতিশ্রুতি যাতে বিএনপি পালন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তার ম্যান্ডেট জনগণ বিএনপিকে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এক দল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয়, এবং সেই জন্যই দেখেছেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে। তারা বলে বেড়াচ্ছে, বিএনপি বলে
ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। জনগণের লুণ্ঠিত অর্থ বিদেশ থেকে ফেরত আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়াবে, তবে জনগণের কল্যাণেই কাজ করবে বিএনপি। জনমুখী কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান, নির্বাচিত হয়ে বিএনপি দল হিসেবে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু জনগণকে দেয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। আগামী দিনে সরকারের এ সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে জনগণকে পাশে চাইলেন তারেক রহমান। তিনি বললেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঈদগাহ ময়দান, যশোর। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংগ্রহের দীর্ঘ লাইন কমে আসায় কিছুটা স্বস্তি গ্রাহকদের মধ্যে। বাইক চালকরা গড়ে 20 থেকে 30 মিনিটেই তেল সংগ্রহ করতে পারছেন, তবে প্রাইভেট কারের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ইরান যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন দেশের গ্রাহকরাও। জ্বালানি সংগ্রহের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ায় তেল সংগ্রহে তাদের অপেক্ষা করতে হয়েছে 5 থেকে 7 ঘন্টা। অনেকে সিরিয়াল দিয়েছেন রাত থেকেও। গত কয়েকদিন ধরে সেই দৃশ্য বদলাতে শুরু করেছে। এখন 20 থেকে 30 মিনিটের অপেক্ষায় তেল সংগ্রহ করতে পারছেন মোটরবাইক চালকরা। এখন আগের থেকে সিরিয়ালটা কিছুটা কম হয়েছে এবং আমরা তেল এখন পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ। আজকে আমার বেশি লাগেনি, 20 মিনিট 22 মিনিট এরকম লাগছে। এতদিন অনেক ভোগান্তি ছিলাম এবং অনেক লম্বা সময়ের তেল পাইনি বা পাইছি কিন্তু কম। অনেক বাইকার অনেক রিজার্ভ করতো, এখন তারাও যে রিজার্ভ করতেছে ওগুলা চালাইতেছে, এখন লাইনে আসতেছে না, ওই জন্য ধারণা কিছু কমছে লাইন। তবে প্রাইভেট কারে তেল নিতে চালকদের অপেক্ষা করতে হচ্ছে পাম্প ভেদে 1 থেকে 2 ঘন্টা। বর্তমান তেলের সংকটটা অনেকটাই কমে আসছে। এখন ধীরে ধীরে আস্তে আস্তে তেল পাওয়া যাচ্ছে, লম্বা সিরিয়াল থাকে না, রাস্তায় জ্যাম থাকে না। আজকে আমি সিরিয়াল দিয়েছি 9:30, এখনই পাইলাম। কয়েকদিন আগে খুব চাপ ছিল, তার থেকে একটু চাপ কমছে, আগের থেকে একটু কম। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে পাম্প প্রতি তেলের বরাদ্দ বেড়ে যাওয়ায় সুফল পেতে শুরু করেছেন গ্রাহকরা। মানে এখন তেলও বেশি পাইতেছি, গাড়ি চাপও কম, গাড়ি চাপ থাকে না, রাত্রে গাড়ি আয় না, দিনে কিছু যা গাড়ি আয়, যেমন আগে 13.5, এখন 18 পাই, 18,000 লিটার। এদিকে ডিপো থেকে রাজধানীর কয়েকটি পাম্পে সময় মতো তেল না পৌঁছানোয় বিক্রি বন্ধ থাকতেও দেখা গেছে। এভাবে সরবরাহ বিঘ্নিত হলে তার বিরূপ প্রভাবের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আগামী সপ্তাহে দেশে বিদ্যুতের লোডশেডিং অর্ধেকে কমে যাবে, জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীতে 4র্থ চায়না বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি শীর্ষক ফোরামে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে বিপর্যয় তৈরি করে গেছে, এই সরকারকে তার খেসারত টানতে হবে। বিদ্যুৎ সংকট সমাধানে সরকার সোলার উৎপাদিত বিদ্যুৎকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। আগামী 5 বছরে এ থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের। সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। 30 এপ্রিলের পর এই বিষয়ে জোরালো অভিযান চালানো হবে। সংসদে 71 বিধিতে জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে জয়নুল আবেদিন ফারুকের এক নোটিশের উপর দেয়া বিবৃতিতে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, অবৈধ সীসা লাউঞ্জগুলো নাম ঠিকানা পরিবর্তন করে পুনরায় যেন কার্যক্রম চালাতে না পারে সেজন্য কঠোর আইনি তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এদিকে আরেক নোটিশের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জানান, হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের কারণে প্রাণহানি
কমাতে কৃষক ও জেলেদের সুরক্ষায় একাধিক উদ্যোগ জোরদার করেছে সরকার। সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নোটিশের জবাবে তিনি জানান, সচেতনতা বাড়ানো, সাইরেন স্থাপন, তালগাছ রোপণ এবং বজ্র নিরোধক টাওয়ার বসানোর মাধ্যমে ঝুঁকি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। নির্বাচনের ইশতেহারে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে, আমরা আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে এবার জোরালোভাবে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিশ্রুতি দিলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সবকিছুই করবে রাশিয়া। বুধবার রাশিয়ায় সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠকে এমন আশ্বাস দেন প্রেসিডেন্ট পুতিন। আগের চেয়ে শক্তিশালী অবস্থানে থাকা ইরানও এবার হরমুজ প্রণালী আবারও খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে। আর সেসব শর্ত নিয়ে জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়লেও এখনও সংকট কাটেনি। আলোচনা পর্যালোচনার মধ্যেই উভয় পক্ষ একে অপরকে হামলা পাল্টা হামলার হুমকি অব্যাহত রেখেছে। এতেই প্রশ্ন উঠেছে, আলোচনার সমাধান না হলে আবারও কি সংঘাতে জড়াবে তেহরান ওয়াশিংটন? শান্তি চুক্তিতে একটি সমাধান খুঁজতে ইরানের প্রতিনিধিরা কখনো পাকিস্তান আবার কখনো রাশিয়া সফরে ব্যস্ত। 48 ঘন্টার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির 2 বার পাকিস্তান সফরের ঘটনাও ঘটছে একটিমাত্র সমাধানের আশায়। ফোনালাপ ও সরাসরি বৈঠকে হচ্ছে না কোনো সুরাহা। এ পরিস্থিতিতে তেহরান চাইলে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে দরজা খোলা আছে, ইরানের প্রতিনিধিরা চাইলে সরাসরি ওয়াশিংটনে যেতে পারে অথবা ফোন কলের মাধ্যমে আলোচনা চালাতে পারে। এর মধ্যেই হরমুজ প্রণালী আবারও চালু এবং যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে ইরান। তবে ওই শর্তগুলোর মধ্যে পরমাণু নিয়ে আলোচনার বিষয়টি স্থগিত রেখেছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য অনুযায়ী পরমাণু নিয়ে আপাতত আলোচনা চায় না ইরান। তবে কি শর্তে হরমুজ প্রণালী আবার চালু করবে এবং যুদ্ধ শেষ হতে পারে তার বিস্তারিত উল্লেখ করেনি মার্কিন সংবাদ মাধ্যমটি। এদিকে যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ লেবাননে আবারও বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার হত্যা করেছে অন্তত 14 লেবানিজ নাগরিককে। আত্মরক্ষার কথা জানিয়ে পাল্টা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহ বাহিনী। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। 16 বছর বন্ধ থাকার পর আবারও সম্প্রচারে ফিরল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল 1। সোমবার সন্ধ্যা 6:57 পুনরায় বাণিজ্যিক সম্প্রচারে ফিরেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে সোমবার রাতে গুলশানে অনুষ্ঠান আয়োজন করে চ্যানেল 1 কর্তৃপক্ষ। এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটা হয়। বিএনপি জামাত জোট সরকারের সময় 2006 সালের 24 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল 1। ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন এটি প্রতিষ্ঠা করেন। 2010 সালের 27 এপ্রিল চ্যানেল 1-এর সম্প্রচার বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। নতুন করে সম্প্রচারে ফিরে আসা উপলক্ষে বিশেষ আয়োজন করে চ্যানেলটি। অংশ নেন মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিরা। চ্যানেলটির জন্য শুভকামনা জানান তারা। গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এবং চ্যানেল 1 সেই বিষয়টাকে সামনে রেখে তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার মধ্য দিয়ে তারা জনগণের কথাগুলোকে সামনে আনবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং অপতথ্যের হাত থেকে দেশকে সুরক্ষার বিষয়ে কাজ করছে সরকার। সোমবার তথ্যমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, ভুল তথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, মিডিয়া কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সাথে, যেখানে পলিসি সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য সহায়তা নেওয়া হবে তাদের। তথ্যমন্ত্রী জানান, একই সাথে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার। বিএনপি যেখানে নারীর ক্ষমতায়ন চায়, সেখানে প্রতিপক্ষ দল চায় নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিশ্বের সবচেয়ে উদারতম জাতীয়তাবাদের রাজনীতির সূচনা করেছিলেন জিয়াউর রহমান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয়ের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তারা। সভায় বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থানের নানা দিক তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, ছাত্রদল নিজ পরিচয়ে রাজনীতি করলেও বিপরীত পক্ষের রাজনৈতিক পরিচয় এখনও অজানা। বাক স্বাধীনতার নামে অশ্লীলতা ও প্রোপাগান্ডা ছড়ানোর সমালোচনাও করেন তিনি। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মধ্য দিয়ে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী অবিসংবাদিত নেতা শেরে বাংলা একে ফজলুল হকের স্মরণ করল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মহান এই নেতার ৬৪তম মৃত্যুবার্ষিকীতে সোমবার সকালে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির দুই সিনিয়র নেতা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মহান এই নেতার অবদান আরও বেশি আলোচনা করতে হবে, তার স্মৃতিচিহ্ন রক্ষা করতে হবে। শেরে বাংলাকে ফজলুল হকের পরিবারের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। মানহানি মামলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন উচ্চ আদালত। মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করে। সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন আমির হামজা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেন। ওয়ারেন্ট জারি করেছিল বর্তমান সরকারের একজন মাননীয় মন্ত্রী, ওনার ব্যাপারে একটা মন্তব্য করেছেন এবং তার পক্ষে সিরাজগঞ্জ বারের একজন আইনজীবী একটি মামলা করেছেন পেনাল কোডের ৩টি সেকশন দিয়ে। তো তার প্রেক্ষিতেই আজকে আগাম জামিন নেওয়ার জন্য আমরা এসেছিলাম। আদালত শুনানি করেছেন, করে আমাদেরকে আগাম জামিন দিয়েছেন ৮ সপ্তাহ অথবা টিল কনক্লুশন অফ দ্য ট্রায়াল, অথবা মামলা শেষ হওয়া পর্যন্ত। অবিশ্বাস্য হলেও সত্যি, ১ কেজি পেঁয়াজের বীজ বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকায়। আর তাই রাজবাড়ীতে দিন দিন বাড়ছে পেঁয়াজ বীজের আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাজারে পেঁয়াজের বীজের দাম ভালো থাকায় লাভবান হওয়ার স্বপ্নে এ জেলার কৃষকরা। চলতি বছর জেলায় ২৫০ মেট্রিক টন পেঁয়াজের বীজ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। রাজবাড়ী প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। দিগন্ত জুড়ে অপরূপ দৃশ্য। দেখতে সাদা কদম ফুলের মতো হলেও এটি আসলে পেঁয়াজের দানা। এর সাদা অংশ শুকিয়ে বের হয় কালো বীজ, যার বাজার দর আকাশ ছোঁয়া। তাই এ বীজকে বলা হয় কালো সোনা। এই ফসল চাষে লাভ বেশি হওয়ায় রাজবাড়ীতে পেঁয়াজ বীজ উৎপাদনে ঝুঁকছেন অনেকেই। এই দানা চাষ করে ভাগ্য বদলে গেছে অনেকের। সদর উপজেলা সহ জেলার ৫ উপজেলাতেই এই পেঁয়াজের বীজ চাষ হয়ে থাকে। কৃষকরা জানান, এই বীজ আবাদে বেশ যত্নশীল থাকতে হয়। আবাদ শুরু হয়
নভেম্বর ডিসেম্বরে, আর ফলন পাওয়া যায় এপ্রিল মে মাসের দিকে। ক্ষেত থেকে তোলার পর 1 বছর এই বীজ সংরক্ষণ করতে হয়। পরবর্তী বছরে গিয়ে এই বীজটি সংগ্রহ করে ক্ষেতে বপন করেন কৃষকরা। আবার এই ফসলটা আমরা ধরে রাখি, ধরে রাখলে এই বছর আসলে পারে দেখা গেল যে হিসাবে বাজার হিসাবে আমাকে একবার 3-4 লাখ টাকা পাই। 40,000 খরচ হয়েছে, হয়তো লাগালে হয়তো আমি 80,000 40,000 টাকা লাভ হবে আর কি। পেঁয়াজের আবাদ করে দানা চাষ করে অনেক মানুষ অনেক বিল্ডিংও করছে। আবহাওয়া এখনো অনুকূলে থাকায় চলতি বছর 250 মেট্রিক টন পেঁয়াজের বীজ পাওয়া সম্ভব, আশাবাদ জেলা কৃষি অফিসের। সদস্য সরকার কিন্তু আমাদের এই কৃষকদের সহায়তা করার জন্য আমাদের এই প্রণোদনা কার্যক্রম এই বছর নতুন শুরু করেছে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য। তো আমাদের এই বছর আপনাদের আবহাওয়া অত্যন্ত ভালো এবং পেঁয়াজের বীজ যেটা অর্থাৎ কদম, এটা অত্যন্ত ভালোভাবেই এখনো মাঠে প্রতিষ্ঠিত আছে। আশা করি যে এই বছর আমাদের প্রায় 65 থেকে 70 মেট্রিক টন পেঁয়াজের বীজ উৎপাদন হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে জেলায় 141 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন হয়েছে। সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ীর অবস্থান তৃতীয়, আর এই বীজের চাহিদার প্রায় 20% যোগান আসে এই জেলা থেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 অগাস্টের মতো জবাব, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। যশোরে জিয়াউর রহমানের স্মৃতিবাহী খালের পুনঃ খনন উদ্বোধন। দেশে কমছে জ্বালানি তেলের ভোগান্তি, বাড়ছে সরবরাহ, আগামী সপ্তাহে বিদ্যুতের লোডশেডিং অর্ধেকে কমে যাবে, আশ্বাস মন্ত্রীর। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জোরালোভাবে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা পুতিনের। তেহরান চাইলে আলোচনার জন্য যোগাযোগে রাজি ট্রাম্প। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।